হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমি সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এর একটি চ্যাপ্টার পড়াতে যাচ্ছি, ওয়াটার রিসোর্স। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যাদের যাদের এখনও এই চ্যাপ্টারটি পড়া হয়নি তারা আমার এই ভিডিওটা দেখে পড়াটা কমপ্লিট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা পড়া শুরু করি। ওয়াটার রিসোর্স, এই জল জল আমাদের জীবনের একটা লাইফ লাইন। জল ছাড়া আমাদের জীবন ভাবতেই আমরা পারি না। শুধুমাত্র মানুষ নয়, অন্যান্য প্রাণী, জীবজগৎ, উদ্ভিদ জগৎ সবাই এই জলের উপর নির্ভরশীল। এই জল কোথা থেকে আসে? এই জল বৃষ্টি হয়ে এসে জল কোথায় চলে যায়? সকলেরই মনে এই ধরনের প্রশ্ন আসে। এবং সব জলই কি আমাদের প্রয়োজনে আসে? খাবারের জল কি আমরা সব জলই খেতে পারি? চলো আজকে আমরা এসব নিয়ে আলোচনা করব। You already know that 3/4 of the earth's surface is covered with water, but only a small proportion of it accounts for fresh water that can be put to use. This fresh water is mainly obtained from surface runoff and groundwater that is continually being renewed and recharged through the hydrological cycle. All water moves within the hydrological cycle, ensuring that water is a renewable resource. এই যে আমাদের পৃথিবীতে আমরা সবাই জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। কিন্তু এই 3 ভাগ জল থাকা সত্ত্বেও আমাদের এই পৃথিবীতে এমন কথা শোনা যায় যে জলের অভাব রয়েছে। তাহলে কিভাবে সম্ভব? জলের অভাব, 3 ভাগ জল রয়েছে আমাদের। হ্যাঁ, জলের অভাব রয়েছে। কেন? তার কারণ ফ্রেশ ওয়াটারের পরিমাণ খুবই কম। যদি ধরে নাও একটা গ্লাসে যদি তুমি পুরোটা জল নাও আর একটা চামচে তুমি যদি 1 চামচ জল নাও, তাহলে এটা তুমি বুঝতে পারবে যে আমাদের পৃথিবীতে 3 ভাগ জল সমান ওই গ্লাসের জলটা, আর আমাদের যে ফ্রেশ ওয়াটার সেটা হচ্ছে ওই চামচে যে জলটা নিয়ে রয়েছি ওটা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের ফ্রেশ ওয়াটার কতটা কম রয়েছে। তাই বলা হয় যে আমাদের পৃথিবীতে জলের অভাব রয়েছে। তার কারণ ফ্রেশ ওয়াটারই আমাদের প্রয়োজনগুলো সব মেটায়। সেটা জল খাওয়ার জন্য, সেটা রান্নার জন্য, সমস্ত কিছু। এবং এই জল আমাদের একটা হাইড্রোলজিক্যাল সাইকেল। দেখো, আমাদের যে ওয়াটার বডিসগুলো রয়েছে সেই ওয়াটার বডিসগুলো সূর্য যখন ওঠে তখন গরম হয়ে কি হয়, বাষ্পীভূত হয়ে ওপরে চলে যায়। সেই ওপরে গিয়ে কনডেন্সড বা কুল হয়ে সেটা ওয়াটার ড্রপে পরিণত হয়, মানে মেঘে পরিণত হয়। আবার ওই ওয়াটার ড্রপগুলো যখন ঘনীভূত হয়ে খুবই ভারী হয়ে যায় তখন সেটা রেনফল হয়ে আমাদের পৃথিবীতে আবার ফিরে আসে। তো এটাই হচ্ছে আমাদের ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। You might wonder that if 3/4 of the world is covered with water and water is a renewable resource, then how is it that countries and regions around the globe suffer from water scarcity? What is it predicted that by 2025 nearly 2 billion people will live in absolute ওয়াটার স্কারসিটি? দেখো, আমরা যেটা আলোচনা করছিলাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে যে আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তা সত্ত্বেও আমাদের যে জলের অভাব রয়েছে সেটা কেন রয়েছে? তার কারণ আমাদের ফ্রেশ ওয়াটারটা খুবই লিমিটেড, এবং ওই ফ্রেশ ওয়াটারই আমাদের কাজে আসে। আমাদের সল্টি ওয়াটার বা সি ওয়াটার, ওশিয়ানের যে ওয়াটার, সেগুলো কিন্তু আমাদের তেমন কোনো কাজে আসে না। Water scarcity and the need for water conservation and management.
Given the abundance and renewability of water, it is difficult to imagine that we may suffer from water scarcity. The moment we speak of water shortage, we immediately associate it with regions having low rainfall or those that are drought prone. We instantaneously visualize the deserts of Rajasthan and Oman balancing many matkas, earthen pots used for collecting and storing water and traveling long distances to get water. True, the availability of water resources varies over space and time, mainly due to the variations in seasonal and annual precipitation, but water scarcity in most cases is caused by over exploitation, excessive use and unequal access to water among different social groups. দেখো এখানে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে মানে সারসংক্ষেপটা এটাই এরকমই যে আমাদের যে প্রচুর জল রয়েছে এবং জল আমরা জানি রিনিউয়েবল রিসোর্স, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে কিছু কিছু এলাকায় কিছু কিছু রিজিয়নে আমাদের জলের অভাব রয়েছে। যেমন আমাদের রাজস্থান যে মরুভূমি এলাকা, সেখানে কিন্তু অনেক জলের অভাব রয়েছে। জলের অভাবের কারণে অনেক মানুষ প্রয়োজনীয় যে ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটার অবধি অ্যাভেলেবেল পায় না। চাষ করার জন্য যে জলের দরকার সেটাও কিন্তু তারা পায় না। তাই এটা ড্রট প্রন এরিয়া এবং সেখানে রেনফলও কিন্তু খুব কম হয় এবং তার ফলে কি আমাদের যে গ্রাউন্ড ওয়াটার, সেই গ্রাউন্ড ওয়াটার যথেষ্ট পরিমাণে থাকে না। আবার কোনো কোনো এলাকায় এটাও দেখা যায় যে ওভার ইউজ বা এক্সপ্লয়টেশন অফ ওয়াটার বেশি হওয়ার কারণে সেখানে কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটারের যে সোর্স, সেই সোর্সটা কিন্তু কম রয়েছে। আমাদের ড্রট প্রন এরিয়াতে আমরা মহিলাদেরকে দেখতে পাই যে মটকা মানে হচ্ছে মাটির পাত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল নিয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন কাজের জন্য। সেটা হতে পারে হাউসহোল্ড যে ইউজ সেটার জন্য, বা হতে পারে কোনো মাঠে চাষ করার জন্য, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় মানে অ্যানুয়াল যে প্রিসিপিটেশন মানে বার্ষিক যে বৃষ্টিপাত সেটা অনেকটাই কম, সেই জন্য আমাদের গ্রাউন্ড ওয়াটার এবং আমাদের যে ইউজেবল ওয়াটার সেটার কিন্তু অভাব যথেষ্ট পরিমাণে রয়েছে। হোয়ার ইজ দেন ওয়াটার স্কারসিটি likely occurs? You, as you have read the hydrological cycle, fresh water can be obtained directly from precipitation, surface runoff and groundwater. Is it possible that an area of region may have ample water resources but is still facing water scarcity? Many of our cities are such example. Thus, water scarcity may be an outcome of large and growing population and consequent greater demands of water and unequal access to it. A large population requires more water not only for domestic use but also to produce more food. Hence, to facilitate higher food grain production, water resources are being overexploited to expand irrigated areas for dry season agriculture. Irrigated agriculture is the largest consumer of water. Now it is needed to revolutionize the agriculture through developing drought resistant crops and dry farming techniques. You may have seen in many television advertisements that most farmers have their own wells and tubewells in their farms for irrigation to increase their produce. But have you ever wondered what this could result in? That it may lead to falling groundwater levels, adversely affecting water availability and food food security of the people. দেখো আমরা এইখানে যে জিনিসটা পড়লাম সেটা যদি আমরা একটু সামারাইজ করি তাহলে এটাই হয় যে যে জায়গায় মনে করো রেনফল খুবই কম হয়
অ্যানুয়াল প্রিসিপিটেশন খুবই কম। সেখানে কি হয়, অনেক মানুষ কি করে নিজস্ব কুয়ো, নিজস্ব কল এবং সাবমার্সেল অনেক কিছুই করে আমাদের এই ওয়াটারের যে ইউজটা সেটা ফুলফিল করার জন্য। সেটা হতে পারে ঘরের কোনো যে প্রয়োজনীয় জল সেটার জন্য, চাষবাসের জন্য। তাহলে কি হচ্ছে দেখো, অতিরিক্ত পরিমাণে আমরা যদি যে গ্রাউন্ড ওয়াটার, সেই গ্রাউন্ড ওয়াটারকে যদি ইউজ করি, তাহলে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা সেটা কিন্তু দিনকে দিন গ্র্যাজুয়ালি কিন্তু ওটা কমে যাবে। তার ফলে কিন্তু আমাদের ওয়াটার স্কারসিটি দেখা যাবে। ঠিক আছে। Post independent India witnessed intensive industrialization and urbanization, creating vast opportunities for us. Today, large industries houses are commonplace as the industrial units of many MNCs. MNCs মানে multinational corporation. The ever increasing number of industries has made matters worse by exerting pressure on existing freshwater resources. Industries, apart from being heavy users of water, also require power to run them. Much of this energy comes from hydroelectric power. Moreover, multiplying urban centers with large and dense population and urban lifestyle have not only added to water and energy requirements but have further aggravated the problem. If you look into the housing society or colonies in the cities, you would find that most of these have their own groundwater pumping devices to meet their water needs. Not surprisingly, we find that fragile water resources are being overexploited and have caused their depletion in several of these cities. দেখো আমরা যে আমরা যে বড় বড় শহরগুলোতে দেখি, সেখানে দেখবে আমাদের সাবমার্শাল এবং নিজস্ব নিজস্ব যে টিউবওয়েল সেগুলো কিন্তু মানে তৈরি করেছে তাদের যে প্রয়োজন সেইটা মেটানোর জন্য। এর ফলে কি হচ্ছে, আমরা যদি প্রত্যেকটা বাড়িতেই যদি সাবমার্শাল, আমরা প্রত্যেকটা বাড়িতেই যদি টিউবওয়েল লাগাই, তাহলে কি হবে, আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং সেই জন্যই দেখা যায় বড় বড় শহরে যে ওয়াটার লেভেল কিন্তু পাওয়া যায় না। গ্রামে গঞ্জে তোমরা দেখে থাকবে যে অল্প মাটি খুঁড়লেই কিন্তু আমরা ওয়াটার লেভেল পেয়ে যাই, কিন্তু শহরে সেটা হয়ে ওঠে না। তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের যে বড় বড় শহরগুলো বা ছোট শহরেও কিন্তু দেখা যায় যে আমাদের এরকম টিউবওয়েল সাবমার্শাল করার প্রবণতা বেড়ে চলেছে। সেই জন্য যে আমাদের বড় বড় শহর কলকাতা, তারপরে দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, সেখানে কিন্তু আমাদের যে সাবমার্শাল, সে সাবমার্শাল করার কিন্তু পারমিশন নেই। এখন কিন্তু সেই পারমিশন পাওয়া যায় না, সাবমার্শাল তুমি করতে পারবে না। ঠিক আছে। So far, we have focused on the quantitative aspect of water scarcity. Now, let us consider another situation where water is sufficiently available to meet the needs of the people, but the area still suffers from water scarcity. This scarcity may be due to bad quality of water. Lately, there has been a growing concern that even if there is ample water to meet the needs of the people, much of it may be polluted by domestic and industrial wastes, chemicals, প্লাস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার ইউজড ইন এগ্রিকালচার। দেখো আজকালকার দিনে যে আমাদের চাষবাস বা এগ্রিকালচার, সেখানে কিন্তু আমরা অনেক রকমের কেমিক্যালস ইউজ করছি। সেই কেমিক্যালস মাটিতে মিশছে, মাটিতে আমাদের যে রেনফল হচ্ছে, সেই রেনফল আমাদের ওই মাটিতে দিয়েই কিন্তু গ্রাউন্ড ওয়াটার যে লেভেল সেটাই বাড়ে। তার মানে কি, আমাদের মাটি শুষে শুষে যে জলটা নিচের দিকে চলে যায় সেটাকেই তো আমরা গ্রাউন্ড ওয়াটার বলি। সেই মাটিতেই যদি কেমিক্যালস, অনেক ফার্টিলাইজার, পেস্টিসাইড অনেক কিছু যদি যে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের জল কিন্তু পলিউটেড হয়ে যাচ্ছে। সেই পলিউটেড ওয়াটারের জন্য কিন্তু সেই জল আর ব্যবহারের যোগ্য থাকে না। সেই কারণেই কিন্তু ওখানে ওয়াটার স্কারসিটি দেখা দেয়। ঠিক আছে।
এবং আমাদের যে বড় শহরগুলোতে বড় বড় কারখানা, যেমন আমাদের সামনেই যে দুর্গাপুরে অনেক বড় বড় কারখানা রয়েছে, ডিএসপি, ডিপিএল। সেখানে কি আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল, সেগুলো কিন্তু এসে সেই নদীতেই পড়ছে। তাহলে কি নদীর জল আমাদের দূষিত হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের যে ইউজেবল যে ওয়াটার, সেই ইউজেবল ওয়াটারের পরিমাণ কিন্তু কমে আসছে। ঠিক আছে, সেই জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে, অনেকে সজাগ থাকতে হবে, যাতে এরকম কোনো দূষণ বা পলিউশন যাতে না হয়। ওয়াটার পলিউশন হলে আমাদের একটা সময় এমন আসবে যে আমাদের জলের অভাবে কিন্তু অনেক প্রাণ হারাতে আমরা দেখব। Government of India has accorded highest priority to improve the quality of life and enhance ease of living of people, especially those living in rural areas, by announcing the Jal Jeevan Mission. জল জীবন মিশন খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের স্কিম। সেটা কিন্তু পরীক্ষায় মানে অনেকবারই এসেছে যে জল জীবন মিশন সম্পর্কে তোমরা যা জানো লেখো, রাইট এ শর্ট নোট অন জল জীবন মিশন। তো এটা কিন্তু 3 নাম্বার বা 4 নাম্বারের ক্ষেত্রে আসে। ঠিক আছে, তোমরা একটু এটা মানে মন দিয়ে শুনবে। The goal of JJM is to enable every rural household get assured supply of potable piped water at a service level of 55 liters per capita per day regularly on long-term basis by ensuring functionality of the tap water connection. দেখো এইটা আমাদের 2020 বা 2021 সালে যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে থেকে আমাদের ইনফরমেশনটা নেওয়া আছে বইয়ে। দেখো আমাদের বড়জোড়ায় আমাদের আমার চ্যানেলটা বড়জোড়া গুরুকুল, তাই বড়জোড়ার এক্সাম্পল দিয়েই বলছি। বা বড়জোড়ার আশেপাশে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু বাড়ি বাড়ি যে ট্যাপ ওয়াটার সাপ্লাই, পাইপ ওয়াটার যে সাপ্লাই দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু আমাদের এই জল জীবন মিশনের আন্ডারে। সেখানে আমাদের এই দামোদর নদের থেকে যে জল পিউরিফাই হয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই স্কিমটার নামই হচ্ছে জল জীবন মিশন। ঠিক আছে, আমাদের বাঁকুড়ার অনেক অনেক গ্রামেই আমি দেখেছি যে এই জল জীবন মিশনের আন্ডারে জল সাপ্লাই কিন্তু মানুষ পাচ্ছে। আমাদের যে দক্ষিণ বাঁকুড়া, সেই দক্ষিণ বাঁকুড়ার অনেক অনেক জায়গায় জলের অনেক সমস্যা আছে। সেই সমস্যা কমানোর জন্যই কেন্দ্রীয় সরকার একটা যে প্রকল্প নিয়েছে, শুধু বাঁকুড়া জেলা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে এই মিশন কিন্তু চলছে। ঠিক আছে, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্টের খবর জানি, তাই আমি এটা বললাম। ঠিক আছে, you may have already realized that the need of the hour is to conserve and manage our water resource to safeguard ourselves from health hazards, to ensure food security, constitution of our livelihood and productive activities, and also to prevent degradation of our natural ecosystem. Our over exploitation and mismanagement of water resources will impoverish this resource and cause ecological crisis that may have profound impact on our lives. দেখো আমরা যদি ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারি, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু শুধু আমাদের ওয়াটারকে সংরক্ষণ করাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। তার কারণ আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীতে ফ্রেশ ওয়াটারের পরিমাণ কিন্তু অনেকটাই কম। কিন্তু সেই লিমিটেড ফ্রেশ ওয়াটারকে যদি আমরা ওভার ইউজ করি, এক্সপ্লয়েট করি, তাহলে কিন্তু আমাদের লিমিটেডটা আরও লিমিটেড হয়ে আসবে, যেটা আমাদের ফিউচার জেনারেশনের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে পারে। ঠিক আছে, সেটা আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরপর দেখো মাল্টিপারপাস রিভার প্রজেক্টস অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট। আমাদের যে মাল্টিপারপাস প্রজেক্টগুলো রয়েছে, যেমন আমাদের ডিভিসি মানে দামোদর ভ্যালি প্রজেক্ট, আমাদের ভাগরা নাঙ্গাল প্রজেক্ট, কৃষ্ণা প্রজেক্ট, অনেক প্রজেক্ট রয়েছে আমাদের ভারতবর্ষে। সেরকম এইগুলো করার কারণ কি, এগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা অনেকগুলোই, সেই জন্য এর নাম হচ্ছে মাল্টিপারপাস। ঠিক আছে, যেমন আমাদের সেচ ব্যবস্থা, ইরিগেশন ফেসিলিটি বাড়ানোর জন্য, আমাদের যে ফিশিং কাল্টিভেশন সেটাকেও আমাদের এনকারেজ করার জন্য, আমাদের যে হাইড্রোলজিক্যাল ইলেকট্রিসিটি সেটাকেও আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, তারপরে আমাদের ফ্লাডকেও আমাদের কন্ট্রোল করে। ঠিক আছে,
তো এইরকম অনেক অনেক উদ্দেশ্য নিয়ে আমাদের এই মাল্টিপারপাস রিভার প্রজেক্টস আমাদের তৈরি করা হয়েছিল। আমাদের ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে ডিভিসি 1948-এ, এটা মনে রাখবে, এটা কিন্তু সালটায় আসে, ঠিক আছে। But how do we conserve and manage water? Archaeological and historical records show that from ancient times we have been constructing sophisticated hydraulic structures like dams built on stone, rubble, reservoirs or lakes, embankments and canals for irrigation. Not surprisingly, we have continued this tradition in modern India by building dams in most of our river basin. তাহলে আমাদের কিন্তু অনেক ড্যাম দেখতে পাই আমরা। দেখবে অনেক জায়গায় ঘুরতে গেলে আমরা ট্রেন যাচ্ছে, সে ট্রেনের মধ্যে অনেক ড্যাম দেখতে পাচ্ছি। যেমন আমাদের পাশেরই রাজ্য উড়িষ্যাতে সবথেকে বড় ড্যাম, যেটা হীরাকুন্দ ড্যাম নামে পরিচিত, মহানদীর উপরে রয়েছে। সেরকম অনেক ড্যামই রয়েছে, ঠিক আছে। এরপর দেখো, এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, আমি একটু মার্ক করে দিচ্ছি। এই যে আমাদের এই অংশটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। মানে কোথায় কোন ড্যামগুলো রয়েছে, কখন তৈরি করা হয়েছে, কার সময় তৈরি করা রয়েছে, এগুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যেমন ডাইং উইজডম সিএসসি 1997 অনুযায়ী, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে রাখবে, এখানে তেমন বোঝানোর কিছু নেই। আচ্ছা, তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে স্যার এটা বুঝতে পারলাম না, একটু আরেকবার যদি বুঝিয়ে দেন তাহলে আরও ভালো হয়। তাহলে ঠিক আছে, আমি আরও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সেই ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এখানে কতগুলো আমাদের মানে যোজনা আছে, সেই যোজনাগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট। যেমন আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা, ঠিক আছে। এরকম যোজনাগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই যোজনাগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে এমসিকিউতে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই ম্যাপের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের মাল্টিপারপাস যে প্রজেক্টস, ড্যামস, সেগুলো কিন্তু মেমোরাইজ করতে পারো, ঠিক আছে। এগুলো তো তেমন বোঝানোর কিছু নেই, এগুলো একটুকু মুখস্থ করতে হবে, ঠিক আছে। তার মধ্যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। যেমন দেখো, সালাল প্রজেক্ট, ভাগরা নাঙ্গাল, তেহরি, তারপরে আমাদের রানা প্রতাপ সাগর, তারপরে আমাদের এই যে মাইথন ড্যাম তারপরে আমাদের এই যে তিলাইয়া, ঠিক আছে। এই দেখো হীরাকুদ, বললাম উড়িষ্যার মহানদীর উপরে আছে, নাগার্জুন সাগর, তারপরে আমাদের এই যে মেট্টুর এই মেট্টুর ড্যামটা, যেমন সেদিনে আমি একটা দেখছিলাম যে প্র্যাকটিস সেটে এই মেট্টুর ড্যামটা কিন্তু এমসিকিউতে দিয়েছিল, ঠিক আছে। তো তোমরা এই ম্যাপ থেকে এই প্রজেক্টগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং, মানে হচ্ছে যেখানে আমাদের মানে ওয়াটার স্কারসিটি দেখা যায়, সেখানে কিন্তু ওয়াটারকে কনজার্ভ করার একটা সিস্টেম বা একটা ওয়ে হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। এটা কীভাবে করা হয়? এটা করা হয়, সাপোজ মনে করো তোমাদের ছাদ আছে, সেই ছাদের যে পাইপ দিয়ে জলটা রাস্তায় পড়ে যাচ্ছে, সেটা রাস্তায় না পড়ে গিয়ে পাইপ লাগিয়ে একটা ট্যাঙ্ক করে দেওয়া হয়েছে। সেই ট্যাঙ্কে যদি আমরা স্টোর করে রাখতে পারি সেই রেন ওয়াটারটাকে, তাহলে আমরা কি করতে পারি, সেই জল দিয়ে আমরা বাড়ির যে বাসনপত্র ধোয়া, গাছে জল দেওয়া,
বিভিন্ন রকম যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা এই জলের সাহায্যে করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং। দেখো আমাদের এখানে কিছু ফ্লাডেস, যখন বন্যা হয়, ফ্লাড হয়, তখন আমাদের কিছু প্রিকশন বা আমাদের কিন্তু কিছু সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হয়। যেমন গভর্নমেন্ট যখন ওয়ার্নিং দেয় যে এই জায়গাটা ছেড়ে আপনারা অন্য উঁচু জায়গায় চলে আসুন, বা কিছু আমাদের সরকারি ক্যাম্প করা রয়েছে, সেখানে ক্যাম্পে আসুন, খাবার পাওয়া যাবে, থাকার একটা সুব্যবস্থা করা থাকবে, এই ধরনের আমাদের প্রিকশনগুলো শোনা উচিত। গভর্নমেন্ট যে মেজার্সগুলো নেন সেই মেজার্সগুলো আমাদের মানা উচিত, তাহলে কি আমাদের জীবন সুরক্ষিত থাকতে পারে ফ্লাডের সময়। ঠিক আছে, আচ্ছা, এই দেখো ফ্লাডের সময় এইভাবে খাবার বিতরণ হয়। ঠিক আছে, আচ্ছা, এই দেখো এইভাবে কিন্তু আমাদের, দেখো ছাদের যে জলটা রয়েছে, এই দেখো ছাদের জল, এই ছাদের জলটা দেখো পাইপে এসে একটা জায়গায় স্টোর হচ্ছে। সে স্টোর হওয়ার পর এই জলটা আবার ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। আচ্ছা, আমাদের যে মানে মেঘালয়া যে স্টেটটা রয়েছে, সেই স্টেটে দেখো ব্যাম্বু ড্রিপ ইরিগেশন হয়। ব্যাম্বু ড্রিপ ইরিগেশন। ঠিক আছে, এই ব্যাম্বু ড্রিপ ইরিগেশনটা একটু জেনে রাখবে যে ব্যাম্বু ড্রিপ ইরিগেশন আমাদের কোন স্টেটে করা হয়। মনে রাখবে মেঘালয়তে। ঠিক আছে, এই পাইপের মতন করে এটাকে সাজিয়ে আমাদের যে জল, সেই জলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে আমাদের ব্যাম্বু ড্রিপ ইরিগেশন সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল তোমাদের ওয়াটার রিসোর্স চ্যাপ্টারটা, ক্লাস 10-এর 3rd নাম্বার চ্যাপ্টার। তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে, যে স্যার কিছু ডাউট থাকলে তোমরা জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই ডাউটগুলো ক্লিয়ার করার। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি এনসিইআরটি বেসড 5 to 10 সমস্ত চ্যাপ্টার কভার করব আস্তে আস্তে। সময় খুবই কম, সময় পাই না তেমন। চলো, আজকে এই পর্যন্তই।